এই যে জাতিসংঘের প্রতিবেদনের ফলে আওয়ামী লীগের ভবিষ্যৎ কি সমস্যা হতে পারে? আওয়ামী লীগের যেটা সমস্যা হতে পারে, আওয়ামী লীগ আমি মনে করি যে আন্তর্জাতিকভাবে গণহত্যাকারী হিসেবে বিবেচিত হওয়ার পরে তারা কিন্তু আর রাজনীতিতে ফিরতে পারবে না। আমার কাছে মনে হয়েছে যে জাতিসংঘ আওয়ামী লীগের বিষয়ে খুবই একটি কঠোর অবস্থান নিয়েছে, এবং এই কঠোর অবস্থানের কারণে জাতিসংঘের এই প্রতিবেদনের কারণে কিন্তু আন্তর্জাতিক লবি বা আন্তর্জাতিক সমাজে যোগাযোগের যে একটা চেষ্টা আওয়ামী লীগ করছিল গত 6 মাস ধরে, সেটা আরো সংকুচিত হবে এবং আওয়ামী লীগ বাধাগ্রস্ত হবে। কারণ তারা এখন যাদের সঙ্গেই কথা বলতে যাবে তাদের কাছে কিন্তু এই প্রতিবেদন পৌঁছে যাবে। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস উনি গিয়েছিলেন, উনি আয়নাগর পরিদর্শন পরিদর্শন করেছেন। পাশাপাশি জাতিসংঘ কালকে বাংলাদেশে মানবতা বিরোধী যে অপরাধ সংগঠিত হয়েছে গত জুলাই আগস্ট মাসে, এর আগে আওয়ামী লীগ সরকারের আমলে, সবকিছু মিলিয়ে তারা একটি প্রতিবেদন দিয়েছে। আমার কাছে মনে হচ্ছে এর আগে হিউম্যান রাইটস ওয়াচ একটা প্রতিবেদন দিয়েছিল। তো সবকিছু মিলিয়ে আমার কাছে যেটা হচ্ছে, এতদিন আওয়ামী লীগ সরকারের ফেসিবাদী যে শাসন, তাদের যে গুম, বিনা বিচারে হত্যা এবং আয়নাঘরে আটকে রেখে যে ভয়ঙ্কর যে পাশবিক নির্যাতনের যে বিবরণ আমরা শুনেছি, কালকে জাতিসংঘের এই প্রতিবেদন প্রকাশের মাধ্যমে কিন্তু একটি ফেসিবাদী বা গুরুতর মানবতা বিরোধী অপরাধ, এই যে আমরা যেটাকে গণহত্যা বলছি বা ধরেন যে হত্যাযজ্ঞ বলছি, এর এর বিরুদ্ধে ধরেন যে আপনার যে একটা প্রোগ্রাম আছে, এই এইটার একটা আন্তর্জাতিক স্বীকৃতি কিন্তু কালকে হয়ে গিয়েছে। আমি মনে করি যে এখন আওয়ামী লীগ আন্তর্জাতিকভাবে, আওয়ামী লীগ দল হিসাবে আন্তর্জাতিকভাবে একটি গণহত্যাকারী দল এবং বা মানবতা বিরোধী, গুরুতর মানবতা বিরোধী দল হিসাবে এটাকে চিহ্নিত করা হয়েছে, জাতিসংঘ চিহ্নিত করেছেন। এবং এর পাশাপাশি এই দলের যে প্রধান রাজনৈতিক নেতা আছেন শেখ হাসিনা, উনি সহ অন্যান্যদেরও কিন্তু এই গণহত্যাকারী হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতিটা মিলে গিয়েছে। এটা আমার মনে হয় যে খুব ভালো হয়েছে। কারণ বাংলাদেশের ভিতর থেকে যে তদন্তগুলো হচ্ছে বা বাংলাদেশের ভিতর থেকে যে এর আগে গণমাধ্যমে কথাবার্তা হয়েছে, সংবাদ প্রকাশিত হয়েছে, বা যারা আয়না ঘরে আটক ছিলেন তারা বের হয়ে এসে বলেছেন। এখন হয় কি, কোনো একটা দেশে রাজনৈতিক পট পরিবর্তনের পরে অনেকেই অনেক কথা বলেন, বা অনেক সময় যেমন আছে দেখবেন যে বিগত সরকারের আমলে যারা ফেসিবাদের খুব কাছের লোক ছিল, আওয়ামী লীগের কাছ থেকে নানা ধরনের সুযোগ সুবিধা পেয়েছেন, তারা এখন এসে বলছেন যে ভয়ের কারণে আমরা এসব করতে বাধ্য হয়েছি বা বলতে বাধ্য হয়েছি। তো এইসব দিক বিবেচনা করে আপনার যখন এক পক্ষ আরেক পক্ষের কথা শুনে সিদ্ধান্ত নেওয়াটা আন্তর্জাতিক কমিউনিটির জন্য একটু কঠিন হয়ে যায়। আমি মনে করি সেই জায়গা থেকে আমাদের এখানে যে গুম গণহত্যা হয়েছে, এটার বিষয়ে জাতিসংঘের যে প্রতিবেদনটি দিয়েছে সেটা খুবই ভালো হয়েছে, যে এই বিষয়ে ভবিষ্যতে আর কোনো ধরনের বিতর্ক বা কুতর্ক করার সুযোগ থাকবে না। কারণ আওয়ামী লীগ তো আপনার কুতর্ক করার জন্য খুব সিদ্ধহস্ত। এবং আপনি ভয়ঙ্করভাবে লক্ষ্য করবেন যে আওয়ামী লীগের নেতাকর্মীরা 6 মাস হয় নাই, তারা কিন্তু এই জুলাই আগস্টের ম্যাসাকারকে অস্বীকার করছে। এবং এটা গতকাল নিয়েও ইতিমধ্যে বিতর্ক উঠেছে যে ইনফরমেশন যারা দিয়েছে সেগুলি জামাত শিবির দিয়েছে, এই জাতীয় হ্যাঁ, 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 হ্যাঁ। কথাবার্তা হচ্ছে। হুম। কিন্তু এতে জাতিসংঘকে কি বিভ্রান্ত করে। জাতিসংঘের মতো একটা প্রতিষ্ঠান যখন তথ্য সংগ্রহ করেছে, যাচাই বাছাই করেছে, তাদের একটা মেথোডোলজি আছে। বিষয়টা এরকম না যে জামাত শিবিরের লোকজন গিয়ে জাতিসংঘের সঙ্গে দেখা করেছে। আমরা তো জাতিসংঘের প্রতিবেদনে প্রতিবেদনে উল্টো কথা দেখেছি। জাতিসংঘ বলেছে যে তারা বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলের ইন্টারভিউ নিয়েছে, হুম। এমনকি পতিত ফ্যাসিস্ট সরকারের যে সহযোগী ছিল জাতীয় পার্টির নেতারাও কথা বলেছে। কিন্তু জামায়াতে ইসলামীর নেতারা কিন্তু কথা বলেন নাই। এটা নিয়ে বিতর্ক হচ্ছে, সমালোচনা হচ্ছে জামাতের, যে জামাত কেন আহ, তাদের নেতৃত্বের পর্যায়ে থেকে কেন তারা জাতিসংঘ দলের সঙ্গে কথা বলেন নাই, সাক্ষাৎকার দেয় নাই। হুম। যদিও তাদের সমর্থকরা কথা বলেছে। এখন হয়েছে কি, সমর্থকরা তো কথা বললে একটা জিনিস, আর একটা দলের ডেজিগনেটেড যারা দায়িত্বপ্রাপ্ত হুম। যারা, তারা যখন কথা বলেন সেটা কিন্তু গুরুত্ব বহন করে। তো সেই জায়গায় থেকে জামাতের লোকজন কথা বলেন নাই, এবং এটা নিয়ে বিতর্ক হচ্ছে, সমালোচনা হচ্ছে। আমি নিজেই করেছি, কারণ জামাত কেন কথা বলতে চায়নি? জামাত তো কম নির্যাতিত হয় নাই। জামাতের অজস্র নেতাকর্মী বিগত সরকারের আমলে গুম এবং বিনা বিচারে হত্যার শিকার হয়েছে, আয়নাঘরে বন্দী ছিল। তো সেই জায়গায় জামাত কেন এই বিষয়টি এড়িয়ে গেল বা তারা কথা বলতে চাইলো না, এটা নিয়ে তাদের কাছ থেকে আসলে সুস্পষ্ট একটা ব্যাখ্যা কথা আসা না উচিত। বলাতেও তো জামাতকে নিয়ে দেখা যাচ্ছে যে আওয়ামী লীগ প্রশ্ন তুলেছে যে এইসব তথ্য দেওয়ার পিছনে ইচ্ছাকৃত ভাবে আর বিভ্রান্তি করেছে আপনার জামাত হচ্ছে ইসলাম একটা বিষয়, জাতিসংঘকে। না একটা বিষয় হচ্ছে যে জুলাই আগস্টের যে জাতিসংঘ কি এসব ঘটনাটা, নিয়ে কোনোভাবে মিথ্যা কথা বলতে পারে? মানে এই যে জামাত ইসলাম দেখা এখানে করেনি, আওয়ামী এটা লীগের জাতীয়
তাদের কথা বলার কোনো সুযোগই নাই। জাতিসংঘ এটা নিরপেক্ষভাবে হুম, আপনার একটা তদন্ত করেছে, এবং আমি বললাম তাদের তথ্য সংগ্রহের কিছু মেথোডোলজি আছে, এটা আপনি বা হুম, আমি ঠিক করে দিলে তো হবে না। তারা যাচাই হুম, বাছাই করেছে, থার্ড পার্টির সঙ্গে কথা বলেছে, তারপরে তারা কিন্তু এই প্রতিবেদনটি দিয়েছে। কারণ তারা জানে যে জাতিসংঘের এই প্রতিবেদন কিন্তু গুরুত্ব বহন করে আন্তর্জাতিক পরিমণ্ডলে। তো জাতিসংঘ যা খুশি তা লিখতে পারে না, এবং আপনি আমি যা খুশি বললেও তারা সেটা গ্রহণ করবে না। এখন এই যে জাতিসংঘের প্রতিবেদনের ফলে আওয়ামী লীগের ভবিষ্যৎ কি সমস্যা হতে পারে? আওয়ামী লীগের যেটা সমস্যা হতে পারে, আওয়ামী লীগ আমি মনে করি যে আন্তর্জাতিকভাবে গণহত্যাকারী হিসেবে বিবেচিত হওয়ার পরে তারা কিন্তু আর রাজনীতিতে ফিরতে পারবে না। এবং হচ্ছে জাতিসংঘ কিন্তু বলেছে যে শেখ হাসিনাকে সেখান থেকে ফিরায় আনার জন্য যে হুম, এক আহ, আন্তর্জাতিক উদ্যোগে তারা সহায়তা করতে পারে, এমনকি বাংলাদেশ যদি ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে যায় হুম। সেক্ষেত্রেও তারা তাকে সহায়তা করতে পারে, রাইট। বাংলাদেশকে। জাতিসংঘ খুবই কিন্তু খুবই ভাবেই ডেসপারেট বলেছে। জাতিসংঘ, খুবই ডেসপারেট। হ্যাঁ, এতটা ডেসপারেশন কেন? আমরাও খুব অবাক হলাম যে বাংলাদেশেও কিন্তু এত কঠোর প্রতিবেদন আসেনি। বাংলাদেশের সরকার কিন্তু এই জুলাই আগস্টে এতটা কঠোর ভাষায় কিন্তু প্রতিবেদন প্রকাশ করেনি। হ্যাঁ। জাতিসংঘ এতটা প্রকাশ, এবং শেখ হাসিনাকে নিয়ে এনে এবং যারা এই পতিত সরকার দোষর তাদেরকে বিভিন্ন দেশ থেকে নিয়ে এনে বা নিয়ে এসে বাংলাদেশে বিচার করবার জন্য তার পরামর্শ দিয়েছে এবং সেই জন্য সহযোগিতা পরামর্শ করছে। না, তারা বলেছে সহায়তা করবে বাংলাদেশকে রাইট। ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে যেতে, বা শেখ হাসিনা সহ যারা পালিয়ে আছেন তাদেরকে ধরে বাংলাদেশে আনার ক্ষেত্রে তারা সহায়তা করবে। এবং এইখানে আওয়ামী লীগের লোকজন যেটা একটা কুতর্ক করছে, বা আওয়ামী লেসপেন্সার যারা আছে, এরা বলার চেষ্টা করছে যে আপনার জাতিসংঘের প্রতিবেদনে কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে বলা হয়নি। এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, জাতিসংঘ কিন্তু তারা কিন্তু যে কোনো কিছু নিষিদ্ধ করার বিপক্ষে এবং মৃত্যুদণ্ড দেওয়ার বিপক্ষে। রাইট। ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের অধীনে যেসব যুদ্ধাপরাধীদের বা মানবতা বিরোধী অপরাধের সঙ্গে যারা যুক্ত ছিলেন, আপনার বলকান যুদ্ধে বা বিভিন্ন যুদ্ধে যারা যুক্ত ছিলেন, হুতু যে টুটসি, কোনো যে কোনো বিষয়ে তারা ফাঁসির বিপক্ষে। এটা ফাঁসির বিপক্ষে, কিন্তু তারা কিন্তু বিচার হওয়ার পক্ষে সর্বোচ্চ ব্যবস্থা নিয়েছে। রাইট। আমার কাছে মনে হয়েছে যে জাতিসংঘ আওয়ামী লীগের বিষয়ে খুবই একটি কঠোর অবস্থান নিয়েছে, এবং এই কঠোর অবস্থানের কারণে জাতিসংঘের এই প্রতিবেদনের কারণে কিন্তু আন্তর্জাতিক লবি বা আন্তর্জাতিক সমাজে যোগাযোগের যে একটা চেষ্টা আওয়ামী লীগ করছিল গত 6 মাস ধরে, সেটা আরো সংকুচিত হবে এবং আওয়ামী লীগ বাধাগ্রস্ত হবে। কারণ তারা এখন যাদের সঙ্গেই কথা বলতে যাবে তাদের কাছে কিন্তু এই প্রতিবেদন পৌঁছে যাবে। এইটা একটা বিষয় আমি যেটা মনে করি যে জাতিসংঘের এই প্রতিবেদনটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং এটা আমি মনে করি যে বাংলাদেশের মানুষ মনে করে না, বাস্তবতা হচ্ছে যারা বাংলাদেশের গণতন্ত্রের পক্ষে আছেন, মানবতা বিরোধী অপরাধের বিচার চান, এই গুম হত্যা, এই পাশবিক নির্যাতনের বিচার চান, তারা এই প্রতিবেদনে আমি মনে করি যে অত্যন্ত খুশি হয়েছেন। কারণ এই হুম। প্রতিবেদনে বাংলাদেশের যে চিত্র, বাংলাদেশের মানুষের যে মনের আকাঙ্ক্ষা, সেটাই বাস্তবায়িত হয়েছে। এরপরে আমি আসি আপনার দ্বিতীয় প্রসঙ্গে, আপনি যেটা বললেন নির্বাচন নিয়ে জামায়াত এবং বিএনপি মুখোমুখি হয়ে গিয়েছে। এইটা কারণটা হচ্ছে আমার কাছে কেন যেন মনে হচ্ছে যে জামাত আসলে কিসের রাজনীতি করবে, কিসের ভিত্তিতে রাজনীতি করবে, এটা হুম, তাদের কাছে পরিষ্কার না। আমি যদি ঐতিহাসিক প্রেক্ষাপটে বিবেচনা করি, বাংলাদেশের ইতিহাসে জামাত বরাবরই ভুল রাজনীতি করেছে। তারা 1947-এ দেখবেন স্বাধীনতা দেশ বিভাগের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল। 1971 সালে তারা স্বাধীনতার বিপক্ষে অবস্থান নিয়েছে। 1986 সালে তারা স্বৈরাচার এবং এই ফেসিস্ট হাসিনার সঙ্গে হাত মিলিয়ে তারা নির্বাচন করেছে। 2008-এ তারা একরকম প্রকারান্তরে জোর করে বিএনপিকে নির্বাচনে নিয়ে গিয়েছিল। এখন আপনি হুম, বলতে পারেন যে কেন, তারা তো 91 বিএনপিকে সরকার গঠনে সমর্থন করেছে, 2001-এ জোটে ছিল ছিল তারা সেই 2001-এ জোটে ছিল বলেই 2001-এ সরকার গঠিত হয়েছে, সমস্যা নাই। তারা দাবি করে, আমরা এটা মেনে নিলাম। 91-এ তারা কিন্তু পরোক্ষভাবে যা বিএনপিকে সমর্থন দিয়েছিল, এটাও সত্য সরকার গঠনের জন্য। আবার এটাও সত্য যে সেই সময় দুই দলের মধ্যে অঘোষিত সমঝোতা হয়েছিল, যেই কারণে জামাত 18টি আসন পেয়েছিল। পরবর্তীতে 96-এ তারা আওয়ামী লীগের সঙ্গে হাত মিলিয়ে যখন রাজনীতি করতে গিয়েছে 3টি আসন পেয়েছে। এই 2024-এ এসেও কিন্তু তারা একই অবস্থায় উপনীত হয়েছে। তারা একবার বলছে, আমি যদি, আমার কাছে মনে হয়েছে তারা খুবই অধারাবাহিক বা ইনকনসিস্টেন্ট। একবার বলছে দ্রুত নির্বাচন দিতে হবে, আবার বলছে সংস্কার ছাড়া নির্বাচন হবে না, আবার বলছে নির্বাচনের, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে, আবার তারা বলছে যে এই আনুপাতিক হারে সংসদের আসন বন্টন করতে হবে। এই জায়গায় যেটা মনে হয়েছে জামাত বরাবরই আসলে সহজ রাস্তায় হাঁটে নাই।
তারা সবসময় বেকাতেরা রাস্তায় হাঁটতে গিয়েছে, যেই কারণে কিন্তু বাংলাদেশে তাদের রাজনৈতিক যে অবস্থান সেটা আসলে সুসংহত বা সুসংগঠিত হয় নাই। 1971 সালে তাদের যে ভূমিকা দেখবেন, তা এটা নিয়ে তাদের এক ধরনের আড়াল করার চেষ্টা করা আছে, লুকানোর চেষ্টা করা আছে, নানা ধরনের কথাবার্তা বলে তারা কিন্তু সরাসরি বললেই পারে। এখন যেটা হচ্ছে বাংলাদেশে ধরেন, আমরা যদি বুঝতে পারি এই অবস্থায় বিএনপি শুরু থেকেই এখন কিন্তু হচ্ছে যে বিএনপি তারা বা বিএনপির সাথে যারা আন্দোলন করেছে, বিএনপির সাথে 12 দলীয় জোট আছে, তারপরে আরো কয়েকটি ছোট ছোট দল আছে, তারা একসাথে দীর্ঘদিন ধরে আন্দোলন করছে। তাদের একটা মত নির্বাচন নিয়ে। আর জি নতুন যে দলগুলো, বিশেষ করে জাতীয় নাগরিক কমিটি থেকে শুরু করে কয়েকটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতৃত্ব দিয়ে তাদের নতুন দল, এরা সরকার সম্পূর্ণভাবে এখন দেখা যাচ্ছে যে সংস্কারের পক্ষে, এবং নির্বাচনের আগেই সব বিচার এবং সংস্কার শেষ করতে হবে। হ্যাঁ, সুতরাং এটা একটা বড় শক্তি তৈরি হয়ে গেছে, জামাত ইসলাম তাদের সাথে যুক্ত হয়েছে। সেই জায়গাতে আপনি আমি খুব বড় শক্তি মনে করছি না, বা ছোট শক্তিও বলতে চাচ্ছি না। আমার কাছে যেটা মনে হচ্ছে যে ধরেন বিএনপি আর জামাতের যে মুখোমুখি অবস্থান নির্বাচনটা নিয়ে, আমি বলি যে বিএনপি বরাবরই তার একটা অবস্থানে আছে। তারা বলছে এই সরকারকে আমরা সর্বোচ্চ সহায়তা করব, পাশাপাশি দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে এবং নির্বাচন করতে হবে। এবং তারা বলছে সেই নির্বাচনী হুম, সরকারের মাধ্যমে এই সংস্কারটা হবে। কারণ এখন হুম, আপনি যদি সংস্কার করতে চান, আপনার তো কিছু মৌলিক বিষয় সংস্কার করতে হবে, সংবিধানের সংস্কার করতে হবে, বিভিন্ন কিছু হুম, সংস্কার করতে হবে। সেইটা তারা বলছে যে নির্বাচিত যে সরকার আসবে সেই হুম, পার্লামেন্টের সংস্কারগুলো হবে। হুম, জামাত কিন্তু ধারাবাহিক না, কনসিস্টেন্ট না। তারা একবার বলে দ্রুত নির্বাচন দেন। আমি যদি ভুল না বলে থাকি, কয়েকদিন আগেও তারা বলেছে যে বিএনপির সঙ্গে সুর মিলিয়ে বলেছে যে আমাদেরকে দ্রুত নির্বাচন দিতে হবে, আমরা দ্রুত নির্বাচন চাই। আমরা যদি বিএনপির অবস্থান, প্রধান উপদেষ্টার অবস্থান এবং আমাদের সেনা প্রধানের যে ভাষা আমরা সাক্ষাৎকার দেখেছি সম্প্রতি প্রথম আলোতে, তিনটা যদি বিশ্লেষণ করি, সেনা হুম, প্রধান বারবারই বলেছেন ডিসেম্বরের দিকে একটা নির্বাচন হবে বা হুম, এর আশেপাশে হতে পারে। হুম, বিএনপিও বলছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হোক, সেনা প্রধানও কিন্তু একই কথা বলেছেন। হুম, এখন সেনা প্রধান, বিএনপি আর চিফ অ্যাডভাইজার যদি বলেন যে ডিসেম্বরের আশেপাশে নির্বাচন হবে, তাহলে আপনার জামাত কেন নির্বাচন চায় না? কারণ বা এই যে এই এই মুহূর্তে যারা দল গঠন করছে তারা কেন নির্বাচন চাচ্ছে না? এইটার পিছনে যেটা লুকিয়ে আছে মূল বিষয়টা আমার কাছে মনে হচ্ছে জোটগত রাজনীতি। আপনি যেটা বললেন, বিএনপি জামাতের একটা জোট ছিল, জামাতের সঙ্গে বিএনপি দীর্ঘদিন ধরে আর যুগপৎ আন্দোলন করছে না বা জোটবদ্ধ অবস্থায় নাই। বিএনপির সঙ্গে একটা জোট করার জন্য জামাতের দিক থেকে বরাবরই কথাবার্তা বলা হচ্ছিল, একটা তাড়না ছিল, কিন্তু বিএনপিকে তারা শেষ পর্যন্ত সম্মত করতে পারে নাই। আমরা যারা রাজনীতি নিয়ে কথাবার্তা বলি, খোঁজ খবর রাখি, আমরা যতটুকু জেনেছি এই প্রক্রিয়াটা ব্যর্থ হয়েছে। পাশাপাশি জামাতের একটা চেষ্টা ছিল যে ধর্মভিত্তিক দলগুলোকে নিয়ে তাদের একটা জোট করা, এই ইসলামী আন্দোলন, হেফাজতে ইসলাম, এদেরকে নিয়ে একটা মোর্চা তৈরি করা, সেটাও তারা সম্ভবত পারে নাই। এখন পর্যন্ত কোনো আলোর মুখ দেখে নাই। পাশাপাশি তারা ছাত্রদের সঙ্গে একটা জোট করার কথা আমরা শুনেছি বিভিন্ন জায়গায়, টেবিল টকে বা আলোচনার যা শুনেছি যে ছাত্রদের সঙ্গে তারা একটা জোট করতে পারে। কিন্তু ছাত্রদের যে রাজনৈতিক অবস্থান, ধরেন বিশেষ করে মাহফুজুল আলম যেটা বলেছে যে 71 বিষয়ে, স্বাধীনতা যুদ্ধের বিষয়ে, 24-এর এই গণ অভ্যুত্থান বা বিপ্লবের বিষয়ে, এই বিষয়গুলো বিবেচনা নিলে জামায়াতের সঙ্গে কিন্তু ছাত্রদেরও জোট করার একটা আমি কোনো সম্ভাবনা দেখি না। কারণ 71 বিষয়ে কিন্তু জামাতকে ভুগতে হয়েছে, ভুগতে হবে। তাদের 71-এর যে ভূমিকা বাংলাদেশের মানুষ এটা সবসময় মনে রাখবে, বিবেচনায় রাখবে। এই অবস্থায় কিন্তু আমার কাছে যেটা মনে হচ্ছে, জামাত রাজনীতিতে ক্রমশই একা হয়ে যাচ্ছে, সে জোট করার মতো কাউকে পাচ্ছে না তার সঙ্গে। এখন জোটবিহীন অবস্থায় যদি জামাত জি, ইসলামী নির্বাচনে যায়, তাহলে জামাতের পক্ষে রাজনীতিতে ভালো করা বা নির্বাচনে ভালো করা একটা দুরূহ বিষয়ে পরিণত হবে। তো সেই জায়গায় তাদের পক্ষে এখন চেষ্টা হবে নির্বাচনটা যত দেরিতে হয়, একবার সংস্কারের কথা বলে, এই বলে ওই বলে নানাভাবে চেষ্টা করছে। হুম, ছাত্ররাও বলছে, ছাত্ররা হয়তোবা রাজনৈতিক দল করবে, তাদের একটা প্রস্তুতির বিষয় আছে, এই জন্য হয়তোবা তারা বলছে যে নির্বাচন সংস্কারের পরে হবে। তবে আমি যতটুকু বুঝতে পারছি, আমার পর্যবেক্ষণ বলছে ডিসেম্বরের আশেপাশেই নির্বাচন হবে। ডিসেম্বরের নির্বাচন ডিসেম্বরে হবে। না, আজকেও সেটা ডিক্লেয়ার নির্বাচনের করেছেন আমাদের এক প্রধান মাস আগে উপদেষ্টা, হতে তিনি পারে। আজকে বলেছেন। কিন্তু নির্বাচন হতে দেয়া হবে কিনা এ নিয়েও নতুন একটা সিচুয়েশন না, তৈরি আমার হতে পারে। যা আমি যা- আমি শেষ আজকে যেমন করছি, আজকে যেমন এক লাইনে আজকে শেষ যেমন করছি। আজকে যেমন সিলেটে নাগরিক কমিটি কিন্তু স্পষ্ট করে বলেছে কোনোভাবেই নির্বাচন সংস্কারের আগে করতে দেয়া হবে না। না, এবং আমি শেষ করছি, এক লাইনে শেষ করছি। অনেক রাজনীতির মাঠে অনেক কথাবার্তা থাকবে। ধরেন, আমি যেটা বললাম, আমি আমি বলছি যে বিএনপি চিফ অ্যাডভাইজার এবং সেনা প্রধান
একটা জায়গায় তারা তাদের মত কাছাকাছি হয়েছে যে হুম, ডিসেম্বরের আশেপাশে নির্বাচন হবে। হুম, এটা একটা বাংলাদেশের রাজনীতির ভারসাম্যে বড় একটা অবস্থান। হুম, এখন ছাত্ররা জানাক যতই বলুক, তারা তো চুপ্পুকে সরিয়ে দিতে চেয়েছিল, শেষ পর্যন্ত পারে নাই। আপনি রাজনীতির ভিতরের অবস্থান যদি খোঁজ নেন, কেন পারে নাই আমরা হয়তো অনেক কিছু পাবলিকলি বলতে পারি না। হুম। এরপর হয়েছে যেটা আপনার, তারা একটা জুলাই প্রক্লেমেশন ঘোষণা করতে চেয়েছিল, সেটাও পারে নাই। তো রাজনীতিতে আপনার মেঠো বক্তৃতায় অনেক কথাবার্তা বলবে, অনেক কিছু বলা সম্ভব, মানে আপনি এটাকে বাস্তবতা অনেকটা ভিন্ন। মেঠো বক্তৃতা হিসেবে দেখতে চাচ্ছেন, বা বুঝতে আপনি এটা ধরতে চাচ্ছেন। এছাড়া আপনি মনে করেন যে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হবে? আমি মনে করি ভাইজান, ডিসেম্বরের মধ্যে না, ডিসেম্বরের আশেপাশে, সেটা 1 মাস আগে হতে পারে, 2-1 মানে মাস পরে হতে পারে। আচ্ছা আচ্ছা, মানে আগে পরে কাছাকাছি সময়ে নির্বাচন হতে পারে, এটা আপনি বিশ্বাস করেন?